স্বাগত স্টার নিউজ প্রাইমে, সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। শুরুতেই শিরোনাম। সীমান্তে পুশিন উত্তেজনা, এবার মেহেরপুরে 6 জনকে জোর করে ঠেলে পাঠানোর চেষ্টা, শূন্যরেখায় শত শত মানুষ। আদ্দিনে নবজাতক মৃত্যুতে হাসপাতাল বন্ধ নয়, দোষীদের বিচার চান ভুক্তভোগীরা। দায়িত্বে অবহেলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার দাবি কর্তৃপক্ষের। এবছর ডেঙ্গুতে রক্তক্ষরণের শঙ্কা, রাজধানীতে 3 মাসের বিশেষ অভিযান শুরু, অনিয়মে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। 65% গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি, দাবি সরকারের। IMF এর পরামর্শে ভ্যাট বৃদ্ধিতে দারিদ্র্য বাড়ার শঙ্কা। বাজেটে মাফিয়াতন্ত্র দেখতে চায় না বিরোধী দল, গণভোটের রায় বাস্তবায়নে মাঠে নামার ঘোষণা, গুরুত্ব দিচ্ছে না বিএনপি। ভারতে ককরোচ জনতা পার্টির প্রথম সমাবেশ, যোগ দিলেন প্রধান উদ্যোক্তা অভিজিৎ। নয়াদিল্লিতে কড়া নিরাপত্তা। সাফে হ্যাট্রিক শিরোপার স্বপ্নে বিভোর বাংলাদেশ, নিজেদের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত লাল সবুজের মেয়েরা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো, আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। সীমান্তে বাড়ছে পুশিন উত্তেজনা। আজও মেহেরপুরে 6 জনকে জোর করে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির বাধায় তা সম্ভব হয়নি। নিয়মিত টহলে সহায়তা করছেন সীমান্তের বাসিন্দারাও। বিজিবি বলছে, বাংলাদেশে অবৈধভাবে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। সীমান্তে বিজিবির কঠোর অবস্থান, হ্যান্ডমাইক নিয়ে বিএসএফকে সতর্ক করছেন বিজিবি সদস্য। বিজিবির কঠোর বার্তা, কোনোভাবেই যেন অনুপ্রবেশের ঘটনা না ঘটে, আর এ কাজে বিজিবিকে সহায়তা করছেন সীমান্তের বাসিন্দারা। মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তবর্তী গ্রাম। শনিবার ভোরে এই গ্রামের কাছে নারী, শিশু, বৃদ্ধ সহ 6 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। স্থানীয়দের সহায়তায় তাদেরকে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে দেয়নি বিজিবি। তারা এখন বাংলাদেশ সীমান্ত থেকে 50 গজ দূরে ভারতীয় সীমান্তে অবস্থান করছেন। অবৈধ পুশিন আমরা বাংলাদেশে কোনোভাবেই গ্রহণযোগ্য করব না, তাদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। রাতে 5টার দিকে ওরা ফেলাই গেছে, তারপরে মাঠে এসে দেখতে জনগণ 6 জন মানুষ এই ধারা, আর বিজিবি এসে দেখতে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। মসজিদের সভাপতি, আমি মসজিদের চিঠি দিয়েছে, সে চিঠি পড়ার পরেও আমি সব বাড়ি বলে বেড়িয়েছি, দোকানে বেড়িয়েছি যে বিজেপিদের সাহায্য সহযোগিতা করতে হবে। এ চিত্র শুধু মেহেরপুরের নয়, বাংলাদেশের প্রতিটি সীমান্তে রাতের আধারে সাধারণ মানুষকে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। আর এ বিষয়ে কঠোর বার্তা দিচ্ছে বিজিবি কর্মকর্তারা। তারা বলছেন, পুশিনের ঘটনায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে, সীমান্তের জোরদার করা হয়েছে টহল। কোম্পানি কমান্ডার লেভেলে প্লাগ মিটিং এর জন্য চিঠি প্রেরণ করা হয়েছে। আমরা এটা কোম্পানি কমান্ডার লেভেলে প্লাগ মিটিং করে ফেরত দিব। আমরা এটা কোনোভাবেই এইভাবে অবৈধ অনুপ্রবেশ গ্রহণ করব না, এইভাবে আমরা শক্ত অবস্থানে আছি। নিয়মিত পুশিন চেষ্টার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দেশের সীমান্তবর্তী গ্রামগুলোতে। শোভন মাহমুদ খান, স্টার নিউজ। সীমান্ত পরিস্থিতির সবশেষ খবর জানতে আমরা আমাদের 2 সহকর্মী মেহেরপুর এবং পঞ্চগড় তাদের সঙ্গে যুক্ত হচ্ছি। প্রথমে যাচ্ছি রাশেদুজ্জামানের কাছে মেহেরপুর থেকে। রাশেদ, একটু আমাদেরকে জানাবেন, বৃষ্টি হচ্ছে, শূন্যরেখায় কি এখনও মানুষ আছে কিনা? যে 6 জনের কথা আমরা শুনছিলাম সকাল থেকে, তাদের বর্তমান পরিস্থিতিটি আসলে কি? এই মুহূর্তের সর্বশেষ যে আপডেটটি আমাদের কাছে এসেছে, কিছুক্ষণ আগে কোম্পানি কমান্ডার পর্যায়ে কিন্তু বৈঠক হয়েছে। সেখানে ভারতের যে কোম্পানি কমান্ডার রাজেন্দ্র কুমার পোয়ালি ছিলেন সেখানে, আর বাংলাদেশের যে কোম্পানি কমান্ডার অসিফুর রহমান ছিলেন, এবং সিদ্ধান্ত এসেছে, উভয় পক্ষে কোনো সিদ্ধান্ত আসতে পারেনি। তারা বলছেন যে কেউই
কোনো দেশে তাদেরকে এই 6 জনকে ফেরত দেবেন না, এমনটি তারা জানিয়েছেন। সেই কারণে যে 6 জনকে পুশিং করা হয়েছে তারা সীমান্তের ঠিক 0 পয়েন্টের থেকে 40 মিটার ভারতীয় সীমান্তে তারা এখন অবস্থান করছেন। এখন এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং সেখানে আশেপাশে 2 কিলোমিটারের মধ্যে কোনো স্থাপনা নেই যে সেখানে তারা গিয়ে আশ্রয় নেবেন, এমন কোনো জায়গাও সেখানে নেই। সেহেতু যারা বাইরে যারা গ্রামের যারা মানুষ রয়েছেন, বিজিবি রয়েছেন, তারা কিন্তু মাঠে বৃষ্টির মধ্যেই তারা অপেক্ষা করছেন তারা যাতে বাংলাদেশের সীমাতে আসতে না পারে, সেই পদক্ষেপটা তারা সেখানে নিয়েছেন। তো আমরা যতটুকু আরেকটু জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বিকেলের মধ্যেই সেক্টর পর্যায়ে যে সিইও যারা রয়েছে তাদের একটি বৈঠকের চিঠি দেওয়া হয়েছে। যদি তারা সম্মতি দেয় হয়তো বিকেলবেলা একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই বৈঠকের পরে হয়তো সিদ্ধান্ত হতে পারে তাদের ভাগ্যই কি লেখা আছে। তবে কিছুক্ষণ আগে যে এই তেঁতুলবাড়িয়া ক্যাম্প কমান্ডার যিনি রয়েছেন হাবিবুর রহমান, তার সাথে কথা হয়েছে, তিনি বলছিলেন যে এখন পর্যন্ত তারা কড়া বার্তা দিয়েছেন যে এই 6 জনকে কোনোভাবেই, যেহেতু অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে তাদেরকে পাঠানো হয়েছে, তারা তাদেরকে নেবেন না, এমনটি তারা বিএসএফকে জানিয়ে দিয়েছেন। তারপর থেকে বিএসএফ এর যারা কর্মকর্তা রয়েছেন তারা ফোন ধরছেন না বলে তারা অভিযোগ করেছেন। তো এই মুহূর্তে সীমান্তে যারা প্রচুর লোকজনের সমাগম এই বৃষ্টির মাথায় রয়েছে, পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের কিছু আত্মীয় স্বজন সেখানে আসার একটা খবর আমরা শুনেছি। তবে এখন থেকে বলা যায় এই লাস্ট আপডেট আমাদেরকে জানতে হলে অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত। তারপরে হয়তো জানা যাবে এই 6 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না ভারতে ফেরত পাঠানো হবে, এই সিদ্ধান্ত তখনই আসবে। তো এই ছিল এখন পর্যন্ত সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। জ্যাভলিন। ধন্যবাদ আপনাকে রাশেদুজ্জামান, আপনি সেখানে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সঙ্গে যুক্ত হব। আমরা আপাতত পঞ্চগড়ে আমাদের আরেক সহকর্মী রায়হান, আপনার কাছে জানতে চাই, পতাকা বৈঠক হওয়ার কথা ছিল বিজিবি এবং বিএসএফ, সেটির কি অবস্থা? সেখান থেকে কি সিদ্ধান্ত আপনারা জানতে পেরেছেন? কোনো সিদ্ধান্ত এসেছে কিনা? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত এলাকায়। যে বড়বাড়ি সীমান্তে কিন্তু গত ভোর রাতে কিন্তু এখানকার 5 জন পুরুষ, 3 জন শিশু এবং 2 জন নারী সহ কিন্তু তাদেরকে সীমান্তে পুশিং করা হয়েছে। এরপর থেকে কিন্তু তারা সীমান্তের যে ভারতের কাঁটাতারের বেড়ার 20 গজ অংশে কিন্তু তারা অবস্থান করছেন। এখনও কিন্তু পর্যন্ত প্রায় 32 ঘন্টা পেরিয়ে গেছে, এখনও কিন্তু সেখানেই তারা অবস্থান করছেন। এবং এখন কিছুক্ষণ আগে কিন্তু 12:20 থেকে 12:50 মধ্যে আধা ঘন্টার জন্য ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে 2 দেশে আসলে সীমান্তরক্ষী বাহিনী কিন্তু আসলে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তারা এই মানুষজন 10 জনের আসলে কি সিদ্ধান্ত বা তারা কোথায় যাবেন এই নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তো বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই 10 জনকে যেহেতু কাঁটাতারে পার করে দিয়েছে, তারা কোনোভাবেই তারা তাদের দেশে ফেরত দেবেন না। তবে বিজেপি বলছে যে আইনি প্রক্রিয়া ছাড়া তার নিশ্চিত না হয়ে তারা বাংলাদেশি কিনা সেটি নিশ্চিত না হয়ে কিন্তু তারাও গ্রহণ করতে পারছেন না। এই কারণেই কিন্তু এই সীমান্ত এলাকায় তারা কিন্তু প্রায় বিএসএফ এর বর্বরতার কারণে কিন্তু তারা প্রায় 32 ঘন্টা ধরে অমানবিকভাবে এই সীমান্ত এলাকায় অবস্থান করছেন। তাদের খাওয়া সহ নানা ধরনের কিন্তু কষ্ট দেখছি আমরা। গত রাতে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে, সেই ভারী বৃষ্টিতেও কিন্তু তাদেরকে এখানে ভিজতে হয়েছে। এখানে তাদের সারা রাত কেটেছে বিএসএফ এর কারণে। তো সকাল থেকে আজকেও কিন্তু একই অবস্থায় রয়েছে এবং এখানে কিন্তু স্থানীয় মানুষজন কিন্তু এখন পর্যন্ত অনেক মানুষজন এখানে ভিড় করছেন, মানুষজন আসে দেখছেন। তো সকাল থেকে তাদেরকে বিজিবির মাধ্যমে কিন্তু আসলে নাস্তা আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল। তো তবে এই বিষয়ে এখনো যেহেতু সিদ্ধান্ত কোনো ধরনের হয়নি, সেই কারণে কিন্তু তারা এখনো সীমান্ত রয়েছেন। তো যারা এই বর্ডার এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশের যাদেরকে পাঠানো হয়েছে, বিএসএফ যাদেরকে পাঠিয়েছে, তারা সীমান্ত এলাকায় রয়েছেন এবং কিন্তু তারা কিন্তু বলছেন যে তারা শূন্য রেখা থাকতে চান না, তা অমানবিক ঘটনার অবসান চান। তো এর পরবর্তীতে আসলে আমরা জানতে পারবো যে এই বিএসএফ বা বিজিবির মধ্যে পরবর্তীতে কি হয়, সে বিষয়ে আমাদের পরবর্তীতে আমরা বিস্তারিত জানাতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে রায়হান। আমরা জানছিলাম মেহেরপুর এবং পঞ্চগড়ে সীমান্তে পুশিনের খবর। বর্ষা সামনে রেখে রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় 3 মাস ব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে এবার শুধু সচেতনতা নয়, প্রয়োজনে আইনি ব্যবস্থার কথাও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বর্ষা এলেই বাড়ে ডেঙ্গুর ভয়। সেই শঙ্কা মোকাবেলায় শুরু হলো 3 মাসব্যাপী মশক নিধন ও সচেতনতা কার্যক্রম।
রাজধানীর ধানমন্ডিতে এই অনুষ্ঠান থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন ঢাকা দক্ষিণের প্রশাসক। আমরা ঢাকা মহানগরীতে 75টা ওয়ার্ডে আমরা সার্ভে করেছি। সার্ভে করার মধ্য দিয়ে বের হয়ে এসেছে প্রায় 60টা ওয়ার্ডে 28টা ওয়ার্ডে হলো একেবারে অধিক ঝুঁকিপূর্ণ। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার ডেঙ্গুর হেমোরেজিক ধরন বেশি দেখা যেতে পারে। নাগরিকদের অসহযোগিতা থাকলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। ডেঙ্গু রোগটা এক এক বছরে এক একটা রূপ ধরে, কোনো সময় হালকা ভাবে থাকে, কোনো সময় বেপরোয়া ভাবে হয়। যেমন এবার ডাক্তার সাহেবরা মানে ইঙ্গিত দিচ্ছেন যে এটা এবার হেমোরেজিং হতে পারে, মানে রক্তক্ষরণ হতে পারে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। এদিকে গুলশানে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। বলেন, এডিস মশা নির্মূলে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কোনো বিষয়ে সকাল দুপুর রাত নেই, যখন তখন আপনারা যে কোনো বিষয়ে বলবেন, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। সেটা আমার দায়িত্ব এবং আমার কর্মকর্তা যারা আছেন তাদের নৈতিক দায়িত্ব থেকে সেই কাজগুলো করার জন্য আমরা রেডি আছি। পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় র্যালি বের করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। নূরা জান্নাত, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ সম্পন্ন হয়েছে। এ সময় তারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এর আগে জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায় ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কার্যক্রম বিষয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী আরেকটি পৃথক সভায় সভাপতিত্ব করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত এই সভাটিও অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে। তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন কিছু নয়, রয়েছে ঐতিহাসিক ভিত্তি। সেখানে দুই দেশের আবেগ ও আকাঙ্ক্ষাও জড়িত। দেশ স্বাধীনের পর এই সম্পর্ক আরও জোরদার করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সম্পর্ক ঐতিহাসিক। দেশটি থেকে যেমন সুফি, দরবেশ, ব্যবসায়ীরা এই ভূখণ্ডে এসেছেন, তেমনি তুর্কি খেলাফত নিশ্চিহ্ন করার বিরুদ্ধে ভারতের অন্যান্য মুসলমানদের সঙ্গে রুখে দাঁড়িয়েছিলেন এখানকার মুসলমানরাও। 1974 সালে ওআইসি সম্মেলনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় তুরস্ক। তবে দুই দেশের মধ্যে গতিশীল দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্কের সূচনা হয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে তুরস্ক সফর করেন জিয়াউর রহমান, যা দুদেশের বন্ধুত্বকে মজবুত করে। তার কূটনৈতিক উদ্যোগে 1976 সালে ঢাকায় তুর্কি দূতাবাস খোলা হয়। 1981 সালে আঙ্কারায় পূর্ণাঙ্গ দূতাবাস কার্যক্রম শুরু করে বাংলাদেশ। শেখ মুজিবুর রহমানের আমলে ইন্দো সোভিয়েত বলয়ে আটকে ছিল বাংলাদেশ। তবে এই বলয় থেকে বের করে মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যেখানে তুরস্ক ছিল অন্যতম প্রধান অংশীদার। 1978 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তুরস্ক সফরের পর দুই দেশের মধ্যে প্রথম সামরিক প্রযুক্তিগত আলোচনা শুরু হয়। এর ধারাবাহিকতায় 1981 সালে সই হয় মিলিটারি ট্রেনিং কোঅপারেশন এগ্রিমেন্ট বা সামরিক প্রশিক্ষণ সহযোগিতা চুক্তি, যাতে বাংলাদেশ নৌবাহিনীর এলিট ফোর্স সোয়াটসকে প্রশিক্ষণ দেয় তুর্কি নেভাল স্পেশাল ফোর্সেস। বিএনপি ফের ক্ষমতায় এসে ঐতিহাসিক সেই সম্পর্ককে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে। গণমাধ্যমগুলোতে বিশ্লেষকরা বলছেন, এই সম্পর্ক দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করছে। এছাড়া গৃহযুদ্ধরত মিয়ানমার বা অন্যান্য আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহযোগিতা করবে। জ্বালানি খাতে মূল্য বৃদ্ধি নিয়ে সরকার বিরোধী পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। আর বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাট ও অনিয়মকে দায়ী করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরকারের দাবি, অতীতের সেই আর্থিক বোঝা সামাল দিয়েই খাতটিকে স্থিতিশীল করার চেষ্টা চলছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন মূল্য সমন্বয়কে কেন্দ্র করে চলছে আলোচনা সমালোচনা। সাধারণ মানুষের ব্যয় বাড়ার আশঙ্কা থেকেই এ সিদ্ধান্তের সমালোচনা করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে সরকারের দাবি ভিন্ন। সচিবালয় বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেন, জ্বালানি খাতে মূল্যবৃদ্ধি নিয়ে সরকার বিরোধী পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে। 50 পর্যন্ত যা আছে তাকে আমরা লাইফলাইন গ্রাহকই বলি, যারা একটা ফ্যান দুটো লাইট বা একটা ফ্যান দুটো লাইট এরকম ব্যবহার করেন, খুবই নমিনাল। তাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি এবং এই গ্রাহকের সংখ্যা হচ্ছে 65%। বাংলাদেশের 65% গ্রাহক বিদ্যুতের বেশি যে মূল্য আছে সেটা তারা দেবেন না। ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক লুটপাট হয়েছে। বর্তমান পরিস্থিতির জন্য দায়ী অতীতের অব্যবস্থাপনা। দক্ষ গণমাধ্যমের সামনে দিয়েই কিন্তু এই কাজগুলি ঘটেছে। আজকে যে বিদ্যুৎ পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আছি, এবং আপনারা নিশ্চয়ই বোঝেন যে এত দীর্ঘ দুর্নীতির যে একটা চক্র, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানিকে ঘিরে, আবার সেখান থেকে বের হয়ে আসাটা কি পরিমাণ সময় লাগতে পারে আপনারা নিশ্চয়ই বোঝেন। সংকট থেকে বেরিয়ে আসতে সময় ও সবার সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপে ভ্যাট বাড়িয়ে দিলে দেশে বহু মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত বাজেট নিয়ে গোল টেবিল আলোচনায় তিনি এই কথা বলেছেন। এই সময় উপদেষ্টা বলেন, পতিত আওয়ামী লীগ সরকার বিপুল পরিমাণ ঋণের বোঝা রেখে গেছে। সরকার পরিচালন ব্যয় এমন জায়গায় নিয়েছে যে এখন খরচের প্রধান খাত হয়ে গেছে এটি। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য ও শিক্ষার মতো সামাজিক উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানোই চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। আগামীতে সরকার পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ বাড়ানো হবে বলে জানান অর্থ উপদেষ্টা। কর প্রসঙ্গে তিনি বলেন, কর জিডিপি অনুপাত বাড়াতে জালিয়াতি ও হয়রানি বন্ধে ডিজিটালাইজেশন করার পাশাপাশি ক্যাশলেস ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। অর্থ উপদেষ্টা জানান, পতিত সরকারের অনিয়ম দুর্নীতির কারণে কর জিডিপি অনুপাত 6.6% নেমে গেছে। 15% যদি ভ্যাট, যেটা IMF এর প্রস্তাব, তাহলে ন্যূনতম কায়দাও 1,65,00,000 লোক দারিদ্র সীমার নিচে চলে যাবে। পতিত সরকার রেটিং, IMF এর রেটিং লোড থেকে মিডিয়াম করেছে। যদি লোড থেকে মিডিয়াম হয় তাহলে কি অবস্থা হয় আপনারা বোঝেন, যারা আপনারা ব্যবসা করেন তারা জানেন যে রেটিং এজেন্সি এইটা একটা করে গেছে ঋণের বোঝা, তারপরে করে গেছে কি বেইল আউট প্যাকেজে নিয়ে গেছে। বিদ্যুৎ খাতে উত্তরাধিকার সূত্রে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। দুপুরে রাজধানীর বিজয়নগরে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং কার্যকর ও বাস্তবায়নযোগ্য বাজেটের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। মুজিবুর রহমান মঞ্জু বলেন, কথার সাথে কাজের মিল রাখছে না বিএনপি। 2 মাস আগে দাম না বাড়ানোর কথা বললেও এখন উল্টো কথা বলছে দলটি। সামনে অসামঞ্জস্য বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। এর প্রতিবাদে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে বলেও জানান মুজিবুর রহমান মঞ্জু। পরে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিএনপি সংস্কারের পথে আসবে বলে আশা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে বিএনপি সেই ফ্যাসিবাদের পথেই হাঁটছে। বিদ্যুৎ খাতে যে ভর্তুকি, এটা পুরোটাই আমরা দেখেছি যে ক্যাপাসিটি চার্জের নামে আগের সরকারের যেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত দুর্নীতি, সেটা এখনও টেনে নেওয়া হচ্ছে। আমাদের জনগণের উপরে সিরিয়াস লেভেলের একটা চাপ তৈরি হয়েছে এবং অসন্তোষ তৈরি হয়েছে। পাশাপাশি জনজীবন, দ্রব্যমূল্য, এগুলো সবগুলোর উপর এটার প্রভাব পড়ছে। তো এই ব্যাপারে আমরা স্পষ্ট দাবি আগেও জানিয়েছি, আবারও বলছি যে বিদ্যুৎ খাতের এই সংস্কার এবং দুর্নীতি বন্ধ করতে হবে। রাজধানীর মিরপুর ও উত্তরায় গ্যাস লিকেজ থেকে 2 পরিবারের 6 জন দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। এই বিষয়ে সবশেষ খবর জানতে আমাদের সহকর্মী HM ইমরানের সঙ্গে যুক্ত হচ্ছে। ইমরান, একটু আমাদেরকে জানাবেন, এই যে 2টি ঘটনা, একেবারে মিরপুর এবং উত্তরা 2টি ঘটনা কখন ঘটেছিল এবং সবশেষ অবস্থাটা কি? শিশু কেউ আছে কিনা এই দগ্ধদের ভেতরে? প্রায় কাছাকাছি সময় এই 2টি ঘটনা ঘটে। উত্তরখানে সেটি সকালে ঘটেছে। গ্যাসের লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা এবং একই পরিবারের
3 জন দগ্ধ হয়েছেন। 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এর মধ্যে একই পরিবার, বাবা মা রয়েছে, একজন মেয়ে রয়েছে, তার বয়স 30। এই যে মেয়ে ছাড়া বাবা মায়ের অবস্থায় কিন্তু আশঙ্কাজনক। পাশাপাশি রাজধানীর মিরপুরে প্রায় ভোর নাগাদ এই দগ্ধ যে গ্যাসের লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখানেও 3 যুবক আসলে আহত হয়, দগ্ধ হয় এবং তাদেরকে রাজধানীর যে বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে। তাদের চিকিৎসা চলমান রয়েছে। এখানকার যে আবাসিক সার্জন শাওন বিন রহমান, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন উত্তরখানে যেই অগ্নিকাণ্ডের ঘটনা বা দগ্ধের ঘটনা, সেখানে 2 জন অবস্থা খুবই আশঙ্কাজনক। বিশেষ করে যিনি বাবা রয়েছেন আলী হোসেন, তার বয়স 50, তার 100% শরীর অর্থাৎ পুরো শরীরটাই পুড়ে গেছে। তার যে স্ত্রী হাসনা হেনা, তার শরীরে প্রায় 60% শরীর পুড়ে গেছে এবং তার মেয়ে যিনি, তার 30% শরীর পুড়ে গেছে। মেয়ের নাভি পুড়ে গেছে, শ্বাসনালী পুড়ে গেছে এবং 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। মেয়ের 3 জনের ট্রিটমেন্টই চলছে। পাশাপাশি রাজধানীর মিরপুর যে ঘটনা, সেটি ভোর নাগাদ, সেখানেও 3 জন যুবক আমরা জানতে পেরেছি তাদের সঙ্গে কথা বলে যে সিগারেট ধরাতে গিয়ে এই গ্যাসের লিকেজের সামনে থেকে তারা সিগারেট ধরাতে যায় এবং সেখানে হঠাৎ করে বিস্ফোরণের মতো ঘটনা ঘটে এবং সেখানে তারা 3 জনই দগ্ধ হন এবং তাদেরকে উদ্ধার করে এই প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলমান রয়েছে। তাদের প্রায় 30%, 24% করে এই প্রায় 50-এর মধ্যে রয়েছে। তবে উত্তরখানে যে ঘটনাটি ঘটেছে, একই পরিবারে 3 জন দগ্ধ হয়েছেন। তাদের 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের বাঁচানোটা একেবারেই অত্যন্ত কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন এখানকার চিকিৎসক আবাসিক সার্জন শাওন বিন রহমান। জাবলিন, এই ছিল আমার কাছে সবশেষ। জি, ধন্যবাদ আপনাকে ইমরান। ইমরান জানাচ্ছিলেন যে 2টি গ্যাস লিকেজ থেকে দগ্ধের ঘটনা ঘটেছে সেই খবর। আসন্ন বাজেটে মাফিয়া তন্ত্রের ছায়া দেখতে চায় না বিরোধী দল। পাশাপাশি সংস্কার ইস্যুতে আবারও মাঠে নামার ঘোষণা 11 দলীয় জোটের। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন গতানুগতিক কর্মসূচিতে সাড়া দেবে না জনগণ। এই উত্তাপের মাঝেই কাল শুরু হচ্ছে সংসদের 2য় অধিবেশন। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। সরকারি বেসরকারি দলের অংশগ্রহণে সংসদের প্রথম অধিবেশন ছিল প্রাণবন্ত। দীর্ঘ বিরতির পর রোববার থেকে ফের সরগরম হচ্ছে সংসদ প্রাঙ্গণ। একজন 2 মিনিট করে সময় পাবেন। বাজেট অধিবেশন হওয়ায় সরকারি দলের ওপর চাপের পাল্লা ভারী, আর বিরোধী দলও রাখছে তীক্ষ্ণ নজর। বাজেটে মাফিয়াতন্ত্রের ছায়া দেখতে চান না তারা। মানে মাফিয়া গোষ্ঠী বেশি প্রায়োরিটাইজ পায়। আমাদের বাজেটের এটা হচ্ছে কালচার। তো আমরা এই কালচার থেকে আসলে বেরোতে চাই। আমরা বাজেটে যেটা দেখতে চাইব যে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এবং নতুন কর্মসংস্থান তৈরির যে প্রক্রিয়া, সেখানে আসলে গভর্নমেন্টের ভর্তুকি অনেক বেশি প্রয়োজন। সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও সরকারের প্রায়োরিটি দেওয়া উচিত, কিন্তু প্রায়োরিটি দিতে গিয়ে আবার শুভঙ্করের ফাঁকি যেন না হয়। একই সাথে গণভোটের রায় বাস্তবায়নে আবারও মাঠে নামছে 11 দলীয় জোট। আগামী 2 মাস চলবে বিভাগীয় সমাবেশ। সিভিল সোসাইটি কথা বলছে, রাজনৈতিক দল কথা বলছে, পার্লামেন্টও হচ্ছে, পার্লামেন্টের বাইরে হচ্ছে, কিন্তু সরকার হচ্ছে জেগে ঘুমায়। আমাদের যে 11 দল আছে, আমরা রাজপথের প্রোগ্রাম 2 পর্বে শেষ করে 3য় পর্বে আমরা বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছি। চট্টগ্রাম হবে, 20 তারিখ খুলনা, 27 তারিখ ময়মনসিংহ, এবার ধারাবাহিকভাবে আমাদের সব বিভাগীয় শহর প্রোগ্রাম দেয়া আছে। এদিকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন গতানুগতিক কর্মসূচিতে সাড়া দেবে না জনগণ। আমি বলবো তাদেরকে এমন কিছু সৃষ্টিশীল রাজনৈতিক কর্মসূচি দিতে হবে বা কর্মকাণ্ড করতে হবে, যাতে জনগণ মনে করে যে না, তারা আসলেই একটু ভিন্নধর্মী। কিন্তু গতানুগতিকতার আবর্তের মধ্যে যদি তারা থাকে, তাহলে এইগুলো মানুষ গ্রহণ করবে না। অর্থনীতির গণতন্ত্রীকরণই এবারের বাজেটের মূল দর্শন বলছেন বিএনপি নেতারা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। কখনো শীর্ষ নেতাদের মৃত্যু, কখনো নানা দিবস, কখনো বা গোপনে হঠাৎ ঝটিকা মিছিল, এভাবেই নিজেদের উপস্থিতির জানান দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। বিষয়টি ভাবাচ্ছে সরকার ও রাজনীতিবিদদের। তারা বলছেন জুলাই গণহত্যায় অভিযুক্ত দলটি রাজনীতির সুযোগ পেলে আবারও শুরু করবে হত্যাযজ্ঞ। দলমত নির্বিশেষে এই তৎপরতা রুখে দেওয়ার আহ্বান তাদের। বিস্তারিত ধ্রুব ইকরামুলের রিপোর্টে।
2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের এই প্রধান কার্যালয়টিতে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর থেকে এই ভবনটি যেমন পরিত্যক্ত, ঠিক তেমনি দীর্ঘদিন নীরব ছিল আওয়ামী লীগের রাজনীতি। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজপথে আবার নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ এবং সাম্প্রতিক সময়ে তারা বহুগুণ সক্রিয় সামাজিক মাধ্যমে। কিন্তু এভাবে ফিরে আসা আদৌ কতটা সম্ভব? কখনো ঝটিকা মিছিল, কখনো সামাজিক মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ পোস্ট কমেন্টস। 24শে জুলাই আগস্টে গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এমন কর্মকাণ্ড ভাবাচ্ছে সরকার ও রাজনীতিবিদদের। অনেক লোক জোগাড় করার যে সুযোগটা পেল কি করে? ভাই, আমরা 15-20 জন নিয়ে দাঁড়াতে পারিনি এক জায়গায়, সাথে সাথে ডিবি চলে এসছে ওইখানে। তো তারা এতক্ষণ ধরে এত লোক অর্গানাইজ করলো, তো এটা আইন শৃঙ্খলা বাহিনী টের পেল না, একটুও টের পেল না। একটা ঢিলে ঢালায় ভাব কোথায় যেন কাজ করছে। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী এবং বর্তমান সরকার সহ নানা মহলের দায় দেখছে জামাত ও এনসিপি। অন্তর্বর্তীকালীন সরকারকে সবচেয়ে বড় দায়ী মনে করি এই ক্ষেত্রে, এবং সকল রাজনৈতিক দলকে সেম পেজে আনতে না পারা এবং সেই আনতে না পারাটার যে অক্ষমতা, সেটা মানুষের কাছে ওপেন না করাটা এবং এখানে চতুরতা তৈরি করা, এটার দায়ে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। যে ফ্যাসিবাদকে জনগণ রক্ত দিয়ে বিদায় করলো, ভিতরে ভিতরে তাদের সাথে সুসম্পর্ক, তাদের সাথে একটা সফট কর্নার তৈরি করে আদালত থেকে জামিন, ওইখানে সুযোগ, ওখানে আসা, ওখানে মিটিং, ওখানে মিছিল, এখানে ঢুকতে দেওয়া, নানানভাবে কি বলা যাবে ইনক্লুসিভ আওয়ামী লীগের পলিসি, যেটা আওয়ামী লীগ যেটা চায় তার ইচ্ছাই তো তারা পূরণ করতে চাইতেছে। তারা ভুলে গেছে জুলাইয়ের সে ভয়ঙ্কর দিনগুলো। সেটা মনে রাখলে বিএনপির পক্ষে এইভাবে আওয়ামী তোষণ সম্ভব না। তবে রাজনীতিকরা বলছেন, জুলাইয়ের গণহত্যায় অভিযুক্ত ও কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের প্রতিহত করবে জনগণ। অপোজিশন হোক, মানে সরকারি দল হোক এবং পার্লামেন্টে নাই এমন দলও আমি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের প্রশ্নে তাদের সিমিলার অবস্থান আছে। তবে যদি অপোজিশন এবং গভর্নমেন্টের কালেকটিভ এফোর্ট যদি না দেখা যায়, তাহলে সেখানে ওই দুর্বলতাগুলো কাজে লাগাবে আওয়ামী লীগ। বিএনপি সহ এইসব রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা ছিল, অংশগ্রহণ ছিল। তারা কমপক্ষে ফ্যাসিবাদের পুনরুত্থানের ব্যাপারে তারা সতর্ক থাকবে। এবার যদি কোনোভাবে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটে, তাহলে এবার আর বাংলাদেশের স্বাধীনতাই থাকবে না। ফ্যাসিবাদী কাঠামোকে চিরতরে নিশ্চিহ্ন করতে গণতান্ত্রিক চর্চা জোরদার করার তাগিদ সংশ্লিষ্টদের। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা। নতুন নানা অব্যবস্থাপনার জন্য ঢাকাকে এখন বাসযোগ্য বলে মনে হয় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর পুরানা পল্টনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, প্রশাসনকে শুধু নীতি তৈরি নয়, নাগরিকরা নীতি দ্বারা কীভাবে উপকৃত হচ্ছেন কিনা তা মূল্যায়নও করতে হবে। রাজধানীতে বিভিন্ন সময়ে কাঠামোগত নানা পরিবর্তন আনা হয়, এই পরিবর্তনগুলো ভবিষ্যতের কথা চিন্তা করে পরিকল্পনা মতো করতে হবে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চললেও বুড়িগঙ্গা সহ অন্যান্য নদীর আশপাশের অবস্থা পরিবর্তন হয় না। নদীর দূষণ রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ারও তাগিদ দেন স্থানীয় সরকার মন্ত্রী। পরে বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দিকে চলে যাচ্ছে, সবাইকে দেশপ্রেম নিয়েই কাজ করতে হবে। এখন সে বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এত পলিউটেড, এত দুর্গন্ধ। এবং আমার কাছে মনে হয় যে ঢাকা শহরের সব রোগগুলোর মূলে বোধহয় এই বুড়িগঙ্গার পানি। আপনি তো আগে একই অবস্থা, আপনার শীতলক্ষাতে প্রায় একই অবস্থা শুরু হয়েছে। তাহলে ঢাকা শহরের নাগরিকরা যাবেন কোথায়? পানির যে ভূতল যে আপনার টিউবওয়েলগুলো কজে না 1000 মিটার নিচে চলে গেছে, যেটার জন্য ঢাকার জন্য একটা ভয়াবহ বিপদ নিয়ে আসছে যে কোনোদিন যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে, অর্থাৎ ভূমিকম্প কিছু হয়, ঢাকা শহর তলিয়ে যাবে। তো তাহলে আমাদেরকে সেই ব্যবস্থাগুলো তো করতে হবে ঢাকা শহরে। আমাদের নদীগুলোকে তো বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। অথচ এত প্রজেক্ট হয়, এই বুড়িগঙ্গাকে পলিউশন মুক্ত করবার কোনো প্রজেক্ট তৈরি হয় না। সড়কের এআই ক্যামেরা নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। যানবাহন না থাকার পরও
মামলার ভুয়া সতর্কতার SMS পাচ্ছেন অনেকে। কারো বিরুদ্ধে আবার যেই সড়কে চলেননি সেখানেই উঠেছে আইন ভাঙার অভিযোগ। সিগন্যাল মানার পরও নোটিশ পেয়েছেন অনেকে। এই অভিযোগ স্বীকার করে পুলিশ বলছে প্রযুক্তিটি এখনও পুরোপুরি নির্ভুল নয়, আর ভুয়া মামলার বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছেন। মামলার নোটিশ পেয়ে প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল। অভিযোগ, সড়কে ট্রাফিক আইন ভঙ্গ করেছেন তিনি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন এআই ক্যামেরার নামে মামলার যে নোটিশ সেটি ভুয়া। এআইটাকে আমরা স্বাগত জানাচ্ছি, খুব ভালো। এআইয়ের মাধ্যমে মনিটরিংয়ের কারণে সড়কে একটা শৃঙ্খলা এসেছে, কিন্তু এই যে কিছু প্রতারক চক্র এর মাধ্যমে বেরিয়েছে, এই প্রতারক চক্র আবার এই পদ্ধতিটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। সড়কের শৃঙ্খলা ফেরাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা। এসব ক্যামেরা নম্বর প্লেট শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলার প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা। তবে ভুক্তভোগীদের অভিযোগ, প্রযুক্তির ভুল শনাক্তকরণের কারণে অনেক সময় নিরপরাধ চালকদের নামেও চলে যায় মামলার নোটিশ। ভুয়া নোটিশ ছাড়াও যে সড়কে চলাফেরা করেননি সেখানকার মামলা হয়েছে বলে দাবি অনেকের। কারো কারো অভিযোগ, সিগন্যাল মানার পরও নোটিশ পেয়েছেন তারা। কারণ বাজারে যে এই প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করাটা জানতাম, আমি এই কোনো সময় এই জায়গা সিগন্যাল অমান্য করে গাড়ি চালাই নাই। তারপরও আমার মালিকের কাছে একটা মেসেজ গেছে যে আমি নাকি রং এইভাবে গাড়ি চালাইছি। কিছুদিন আগে আমি একটা SMS পেয়েছি যে আমার নামে হচ্ছে এআই থেকে মামলা হয়েছে। সো এটা ছিল, পরে আমি একটু SMS-টা থেকে একটা আমাকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়, সেই ওয়েবসাইটে পেমেন্ট মেথড ছিল। সো আমি যখন পরে ওইটা একটু ভালো করে সার্চ করলাম, দেখলাম যে ওয়েবসাইটটা ফেক। এসব অভিযোগ অস্বীকার করছে না ট্রাফিক পুলিশও। তারা বলছেন এআই ভিত্তিক প্রযুক্তিও এখন পুরোপুরি নির্ভুল নয়। অন্যদিকে BRTA বা DMPর নাম ব্যবহার করে মামলার নোটিশের বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন তারা। যেহেতু এটা এআই একটা প্রযুক্তি, সেখানে ভুল হতে পারে না, সেটাই আমরা মনে করি না। ক্যামেরাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, হাজার হাজার ভিডিও আমাদের কাছে পাঠায় এবং সেগুলি দেখে আমরা অপরাধের গভীরতা বুঝে আমরা সিলেক্টিভ কিছু মামলা জেনারেট করি। আমাদের তরফ থেকে এখন পর্যন্ত কোনো মেসেজ আমরা দিচ্ছি না। আমরা মামলা জেনারেশন হওয়ার পরে মামলার কপি আমরা ওই যিনি গাড়ির মালিক তার ঠিকানায় পাঠাচ্ছি। এআই ক্যামেরার কারণে সড়কে ফিরছে শৃঙ্খলা। তবে ভুলের দায় যেন অকারণে কারো বইতে না হয় সে নিশ্চয়তা চাইছেন যানবাহনের মালিক চালকেরা। নাজমুল হক, স্টার নিউজ, ঢাকা। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল চায় না ভুক্তভোগী পরিবার, তবে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। এই ঘটনায় পেশাগত অবহেলার কারণে একজন নার্স ও পরিচ্ছন্ন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদ্দিন হাসপাতালে গেল 27 তারিখ 6 নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় নড়েচড়ে বসে সরকার। তদন্ত প্রতিবেদনে উঠে আসে হাসপাতালের গাফিলতি। সরকারের পক্ষ থেকে হাসপাতালের লাইসেন্স বাতিল করার নোটিশও পাঠানো হয়। তবে হাসপাতাল বন্ধ হোক তা চায় না ভুক্তভোগীরা। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় তারা। একটু আমরা 5 মিনিট। এদিকে শিশু মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশে হাসপাতাল কর্তৃপক্ষ। আজীবন চিকিৎসার ঘোষণা তাদের। পাশাপাশি পরিবারের কেউ উপযুক্ত হলে চাকরির নিশ্চয়তাও দেয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর এবং সরকার এবং আপনাদের মাধ্যমে চাই যে আদ্দিন কর্তৃপক্ষের যেন যে সার্ভিসটা তাদের, তো যেন তারা সেটা সার্ভিসের ক্ষেত্রে যে ত্রুটিগুলো আছে অলরেডি সেগুলা সংস্কার করে ওনাদের সার্ভিসটা যেন অব্যাহত থাকে। লাইসেন্স বাতিল করার জন্য সরকার যে নোটিশ পাঠিয়েছে তা বেআইনি বলে মন্তব্য করেছেন শিশির মনির। জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। আদ্দিন হাসপাতাল এই ঘটনায় ভুক্তভোগীদের পাশে আজীবন দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি সব পক্ষের। মাই রোল হেয়ার ইজ ইন এ গ্রেটার পার্সপেক্টিভ বিকজ আমিও এই হাসপাতালের একজন গ্রাহক। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে টেকনাফ থেকে 50 জনকে আটক করেছে কোস্টগার্ড। সেই সাথে মানব পাচারে জড়িত অভিযোগেও আটক করা হয়েছে 9 জনকে। একই দিনে একই অভিযোগে 3 জনকে আটক করেছে র্যাব 4। সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন ছিল সবার, কিন্তু শেষ পর্যন্ত তা পূরণ হয়নি। কোস্টগার্ডের অভিযানে ধরা পড়েছে 50 জন। মানব পাচারে জড়িত অভিযোগে 9 জনকে আটক করা হয়েছে।
দুপুরে ব্রিফিংয়ে কোস্টগার্ড জানান, টেকনাফ থেকে সাগরপথে মানব পাচার রোধে নিয়মিত অভিযান চলছে। শুক্রবার সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত চলে এই অভিযান। বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বোট থেকে 50 জনকে উদ্ধার করা হয়। আটক করা হয় মানব পাচারকারীদের। সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। আটককৃত বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ার পাচারকালে 50 জন ভুক্তভোগী উদ্ধার করা হয় এবং 9 জন মানব পাচারকারীকে আটক করা হয়। এদিকে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে র্যাব 4। সকালে রাজধানীতে এক ব্রিফিংয়ে জানানো হয়, ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করছিল চক্রটি। ইতালি, জার্মানি এবং কানাডায় এই 3 দেশে যাওয়ার নাম করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাছে প্রায় 22 লক্ষাধিক টাকার প্রতারণার শিকার হয়েছে। যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সরাসরি জড়িত তাদের 3 জনকে গ্রেফতার করি। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব। ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা আরো কয়েকজন ভিকটিমের সন্ধান পেয়েছি। মুক্তা আক্তার, স্টার নিউজ।